সবাইকে শুভেচ্ছা, আদাব, ওয়েলকাম জানিয়ে শুরু হলো আমাদের অনুষ্ঠান কবির সাথে কবিতা। এনআরবি ওয়ার্ল্ড প্রেজেন্টেড কবির সাথে কবিতা 22তম পর্ব আজকে শুরু হচ্ছে। প্রতি শুক্রবারের এই অনুষ্ঠান অত্যন্ত জনপ্রিয় কবির সাথে কবিতা। এই অনুষ্ঠানে NRBnews24.com আয়োজিত আজকের অনুষ্ঠানের স্টুডিওতে এসেছেন কবি মন মাঝি মনীষা, তাকে শুভেচ্ছা জানাচ্ছি। হ্যাঁ, রয়েছেন বাচিক শিল্পী সুমিতা পয়রা, তাকেও শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। আমাদের মধ্যে আছেন কবি ফাল্গুনী ঘোষ, তিনিও এসে যাচ্ছেন। আজকের অনুষ্ঠানের শুরুতেই সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি NRBnews24.com পরিবারের পক্ষ থেকে। আজকে আর কোনো কথা নয়, আমরা শুরু করে দিচ্ছি আমাদের অনুষ্ঠান। প্রথমেই কবি মন মাঝি মনীষা, তিনি তার একটি কবিতা এখানে প্রকাশ করবেন। পাঠ করুন একটি কবিতা। নমস্কার, আমি কলকাতা, উত্তর কলকাতা থেকে মন মাঝি মনীষা। NRBnews.com 24.com কে আমি আন্তরিক ধন্যবাদ জানাই আমাকে এখানে সুযোগ দেওয়ার জন্য। শ্রদ্ধেয় বরুণ চক্রবর্তী দাদাকে প্রণাম জানাই। খুব ভালো লাগছে এখানে এসে। আজকে যে কবিতাটি পাঠ করে শোনাবার আমি সুযোগ পেলাম এখানে, যেহেতু এটা আন্তর্জাতিক ভাবে এটা দেখানো হচ্ছে, পৃথিবীর কোনায় কোনায় পৌঁছে যাচ্ছে, আমি আমার একটি জনপ্রিয় কবিতা পাঠ করে শোনাচ্ছি, যেটি সাধারণ মানুষ অত্যন্ত আন্তরিকভাবে গ্রহণ করেছেন। কবিতাটির নাম হলো পাগলা ঝোড়া। সেদিন পুরনো বইয়েরটাকে পেলাম তোর সেই চিরকুট, চারটি শব্দ বেড়ালেকে, চল পালাই দে ছুট। হাসতে হাসতে কান্না পেল, কান্না মাখে তোর মুখ, এখনো কেন উথাল পাথাল তোর ভাবনায় আমার বুক। সেই থেকে তুই মনটা জুড়ে, এলোমেলো ভাবনারা সব, আকাশ গায়ে তোর ঠিকানা, তোকে খোঁজা অসম্ভব। হোয়াটসঅ্যাপে লিখছি তাই, পাগলা ঝোড়া কেমন আছিস, এখনো কি সেই হুল্লোড়ে দৌড়ে জাপটে আদর করিস, এখনো কি গান গাস তুই, এখনো বিষ্ণু সুদিন পড়িস, এখনো কি রে গিটার বাজাস, আগের মতো কাব্য করিস, এখনো কি রে তেমন আছিস আকাশ ছোঁয়ার দুঃসাহস, এখনো কি রে ডাকলে বলিস আদেশ করুন ইয়েস বস। আমার কথা কি বলি বল, ছিল যেমন তেমনই আছে। আগে ছিলিস তখন হাজার নালিশ ছিল তোর কাছে, তখন তুই ছটফটিয়ে কি শুনতিস কি জানি তা, তবুও তোকে জানিয়ে দিলে কমেই যেত বুকের ব্যথা। আমি এখন সংসারী মা, এখন আমি আমার না, পুতুল খেলা তোর সাথে নয়, এ সত্যিকারের ঘর কন্যা। আমার এখন সময় কোথায়, রান্না বাটি অফিস স্কুল, ঘড়ির কাঁটায় আঁচল বাঁধা। সত্যি আমি এক পুতুল, গান তো কবেই ভেসে গেছে নিষেধে আর কোলাহলে, গীতবিতান একলা বড় দীর্ঘশ্বাসে চোখের জলে। আমার এখন ভোর থেকে রাত, খুন্তি নাড়াই তানপুরা, হেসেল বিকেল সব একাকার, জীবন নিজেই ধামা ধরা। ইচ্ছে করে এক ছুটে যাই সেই কিশোরীর খোলা ছাদে, গলা ছেড়ে গাই রবীন্দ্রনাথ, মাথা রেখে তোর কাঁধে। আগের মতো না পারলে বলবি শোন আব্বুলিস, কিংবা বলবি আদর দে না, কিপটেপনা কেন করিস। দিদির কাছে ঠিকানা পেল, সঙ্গে তোর চলভাসে, ইচ্ছে করছে এক্ষুনি যাই ছুটতে ছুটতে তোর কাছে। ফোন করেছি, বললো তুই ধরাছোঁয়ার বাইরে নাকি। আবার আবার কত অপেক্ষা, কত অপেক্ষা বলতো বাকি। পাগলা ঝোড়া ফোনটা দেখিস, ফোনটা করিস কাল দুপুরে, কাজের শেষে বসবো যখন তোর ভাবনায় মনের ঘরে। আজকে শুধু ভালো আছিস
এই কথাটা লিখে দিস। শেষ করছি। টিপটেমে নয়, এক সমুদ্র আদর নিস, এক সমুদ্র আদর নিস। ধন্যবাদ সকলকে। সূচনাতেই চমৎকার একটি কবিতা নিবেদন করলেন কবি মন মাঝি মনীষা। অভিনন্দন জানাচ্ছি কবিকে। সুন্দর তার পাঠ, সুন্দর তার রচনা, সুন্দর তার পরিবেশনা। এবার বাচিক শিল্পী সুমিতা পয়রা, তাকে অনুরোধ করব, উপস্থিত কবি রয়েছেন মনমাঝি মনীষা, তার একটি কবিতা আপনি নিবেদন করবেন। শুরু। আমি মনমাঝি মনীষাদির আইরনি কবিতাটা পাঠ করছি। ঠাম্মাকে আমি দিদা বলে ডাকতাম। পিস্তুত দাদা দিদিদের দেখে দেখে রাজমাতা দিদা আমার বাপির অকাল প্রয়াণে হয়েছিলেন পথ ভিখারিণী, রাজপদ হারিয়ে অসময়ে। দুপুর 12টায় কাঁটায় কাঁটায় গরম ভাত খেতেন বড় এক পেতলের থালায়, যিনি বড় ছেলের জীবদ্দশায়। দেখেছি তাকেই নিষিদ্ধ বাড়ির জানলায় উঁকি দিয়ে স্টিলের শূন্য থালা পেতে চিরকেলে সেই অভ্যেসে দুপুর 1:45-তে তীর্থের কাক হয়ে অপেক্ষা করতে অনন্ত। 12টা বেজে গেছে কখন। অনুশোচনায় দগ্ধ হতে দেখেছি তাকে কতবার। বলেছেন কাঁপা কাঁপা ভাঙা গলায় লজ্জায়, তোর মার প্রতি করিনি ভাই আমি সুবিচার। নীরব শ্রোতার মতো শুনেছি মন পেতে তার যুগান্তের লুকানো অসহায় হাহাকার। জীবনে ঋণ চুকিয়ে কড়াই গন্ডায় অসম্মানের একদিন অবশেষে হেমন্তের শেষে মৃত্যু পথযাত্রী বলেছেন শেষ দেখায় আমায়, ভাই তুই রাজা হবি, ভাই তুই রাজা হবি। দিদার শেষ কথা কানে বাজে অহরহ। অর্থ ভান্ডার চিরকালই আমার। দিদার শেষ দশার মতোই শীর্ণকায় জীর্ণ। ধন সম্পদে রাজা রানী হইনি, তবুও মিলেছে অন্যভাবে তার শেষ কথা। রাজা নয়, রাজাধিরাজ বিক্রমাদিত্য আমি। ব্যথা আর যন্ত্রণার বেতাল ঘাড়ে চলেছি চলেছি আমি বসন্ত ডিঙিয়ে ডিঙিয়ে। মাঝে মাঝে হরজেল ব্যাগ জীবন সঙ্গী হয়ে যায়। ভেসে আসে বাকি পুত্রদের বদান্যে অবহেলিত লাঞ্ছিত গৃহ বিতাড়িত এক বৃদ্ধার কাতরানি। অনেক খেয়েছি ভাই, খেতে চাই না এদের থেকে আর। মুষ্টিমেয় ভিক্ষান্নের জীবন নেই দরকার। ভিক্ষুণীর মতোই তো বেঁচে মরে আছি। এই একেবারে তোর বাপির কাছে গিয়ে বাঁচি। যাবার আগে বলে যায়, কাঁপা থরথরে হাত ছুঁয়ে এ মাথায় ক্ষীণকায় ক্ষীণ কণ্ঠস্বরে, ভাই তুই রাজা হবি, ভাই তুই রাজা হবি, ভাই তুই রাজা হবি। নমস্কার। অসাধারণ, অসাধারণ। ইমোশনাল মুহূর্ত। সুমিতা পয়রা ও অনুশীলন করেছে, ও যথেষ্ট পারদর্শী বাচিক শিল্পী হিসেবে আজকে ওর আত্মপ্রকাশ। কিন্তু ও নিজেও তো কবিতা লেখে, ওর অনুভব অনুভূতি দিয়ে সমস্ত অনুভূতি উজাড় করে দিয়েছে এই কবিতাটির মধ্যে। সত্যি তাই। আমি মনমাঝি মনীষাকে
আমি মন মাঝি মনীষাকে দেখছিলাম, সে স্পেল বাউন্ড, সে যেন একেবারে বিস্মিত হয়ে গেছে। এখানেই তো কবির সাথে কবিতা অনুষ্ঠানের তাৎপর্য, মাধুর্য, যে একদম কবির মানে আমার উপস্থিতিতে যন্ত্রণাটা, বাচিক শিল্পী। বলো। আমার যন্ত্রণাটা উনি যেভাবে তুলে ধরেছেন, আহ ভীষণ কাঁচা যন্ত্রণা তো, সময়টা অনেকটা গড়িয়ে গেছে, কিন্তু যন্ত্রণা কিছু থাকে সেটা কাঁচাই থাকে, সেটা যায় না। অসংখ্য ধন্যবাদ দাদা, আপনি আমাকে সুযোগ দিয়েছেন, এবং আহ সুমিতা ম্যামকে অসংখ্য ধন্যবাদ যে উনি এইভাবে পাঠ করলেন, আমার কবিতাটা জীবন্ত হয়ে গেল। অসংখ্য ধন্যবাদ, ঋণ রয়ে গেল আপনার কাছে। আমি স্টুডিওতে দেখতে বলবো কবি ফাল্গুনী ঘোষ অপেক্ষারত আছে কিনা। তিনি স্টুডিওতে এসেছিলেন, কিন্তু কোনো কারণেই তার নেটওয়ার্কের কিছু প্রবলেম অ্যারাইজ করেছে। ঠিক আছে, আমি এবার মনমাঝি মনীষাকে বলবো যে তিনি এবার একটি কবিতা নিবেদন করবেন, আচ্ছা তো তারপরে ফাল্গুনী ঘোষ। আমার, আচ্ছা দাদা, অসংখ্য ধন্যবাদ দাদা। আমার যেটা মনে হয়েছে যে আমাদের জীবদ্দশায়, জীবনে নানা রকম ঘাত প্রতিঘাত তো আসেই, এবং সেখানে সমাজ ভাবনা আমার কবিতায় বারবার করে ফুটে উঠেছে। তার সাথে এসেছে আহ পরিচিত কবিতার প্রতি, কবির প্রতি ভাবনার এক অমূল্য সম্পদ, যে যে কবিদের কবিতা শুনে আমাদের মনটাকে বিগলিত করেছে, আমাদের মনটাকে স্পর্শ করে গেছে। সেরকমই একটি কবিতা আমি শক্তি চট্টোপাধ্যায়কে নিয়ে লিখেছিলাম। কবিতাটির নাম দিয়েছিলাম অবনী দেয় না সাড়া। যে বিখ্যাত কবিতা কবির আছে যে অবনী বাড়ি আছো, তারই পরিপ্রেক্ষিতে এই কবিতাটি আমার লেখা। আগে গভীর রাতে হঠাৎ ভাঙে ঘুম, চমকে শুনি রাতের কড়া নাড়া। অবনীকে যারা ডাকতে এসেছিল এখনো ঠায় দাঁড়িয়ে আছে তারা। কিসের খোঁজে মধ্যরাতে আসা, কিসের খোঁজে প্রশ্ন আকুলতা, কেন হঠাৎ এমন প্রয়োজন, অবনীর কেন এমন নীরবতা। মৃত্যুর মতো কে এত স্বেচ্ছাচারী, শক্তি চলে গেলেন বড় অসময়ে। যেতে পারি কিন্তু কেন যাব বললেও তবুও তো চলে যেতেই হয়। এ কার কথা, চমকে উঠি খুব, কান পেতে তাই মনের শব্দ শুনি। আমার মনের ভেতরে কে জেগে ওঠে, আমি নাকি আরো এক অবনী। এখানে এখন ঋতু বদলিয়ে যায়, বর্ষা এখানে সত্যিই 12 মাস। বন্ধ দুয়ারে এতকাল অবহেলা, জন্মে ছলে আগাছা নালি ঘাস। মনের দোরে প্রশ্নরা চঞ্চল, কে জানে ওদের কিসের এত তাড়া। পাজর গভীরে আমিটা অঘরে ঘুমায়, দেয় না কিছুতে নড়ে চড়ে কোনো সাড়া। তবু প্রতি রাতে বারবার ঘুম ভাঙে, সেই এক ছবি রাতের কড়া নাড়া। ঢেঁটার মতো ঠায় দাঁড়িয়ে থাকে অবনীকে যারা ডাকতে এসেছিল তারা। ধন্যবাদ দাদা, ধন্যবাদ সকলকে। ধন্যবাদ কবি মনীষা দে, অর্থাৎ মন মাঝি মনীষা। তিনি অপূর্ব দুটি কবিতা শোনালেন, এবং তার আরো একটি কবিতা বাচিক শিল্পী সুমিতা পয়রা এখানে নিবেদন করলেন। অনুষ্ঠান জমে উঠেছে। এবার আমরা চাইব কবি ফাল্গুনী ঘোষ, তিনি স্টুডিওতে থাকলে তাকে এখানে প্রকাশ করা হোক, এবং কবি ফাল্গুনী ঘোষের থেকেও আমরা কবিতা শুনবো, সেই প্রতীক্ষায় রইলাম। কোন রকম হয়তো প্রযুক্তির সমস্যা হচ্ছে, যে কারণে একটু এবার একটু পরিচয় করাই। আমাদের স্টুডিওতে রয়েছেন বিশিষ্ট বাগ্মী, লেখক, পদ্যে গদ্যে সমান পারদর্শী এবং কবিতা সম্পাদক কবি ফাল্গুনী ঘোষ। NRBnews24.com এর থেকে আপনাকে শুভেচ্ছা জানাচ্ছি। এই স্টুডিওতে সম্মানের সাথে অনেক মনোনীত হয়েছেন আপনারা, সবাই এসেছেন। কবি ফাল্গুনী ঘোষের কাছে আমাদের অনুরোধ থাকবে তিনি এবার একটি কবিতা নিবেদন। অনেক ধন্যবাদ বরুণ দা, আমাদের প্রিয় বরুণ দা কলকাতার। মনীষাদিকে অনেক অনেক শুভেচ্ছা,
সুমিতাদিকে অনেক শুভেচ্ছা। খুব ভালো লাগছে আমরা একসঙ্গে মিলিত হয়েছি কলকাতা থেকে। আমি একটা প্রেমের কবিতা দিয়ে শুরু করি, কেমন বরুণদা? বেশ, হ্যাঁ বেশ। আমার অরফিউসের বাঁশি কাব্যগ্রন্থ দেখতে পাচ্ছেন, অরফিউসের বাঁশি কাব্যগ্রন্থ থেকে একটি কবিতা, শর্তহীন প্রেম। শর্তহীন প্রেম। হৃদয় বাঁধা রেখে হেঁটেছি অনেকবার, শুধু তোমার হৃদয় বরাবর। সন্ধ্যাকাশের নরম জ্যোৎস্নায় বহুবার দেখেছি তোমার মুখ। তুমি এলিয়ে দাও তোমার কালো চুল পৃথিবীর এ বাতাস থেকে, বুভুক্ষ হৃদয় বারবার কুড়িয়ে নেয় মুক্তোর ঝিলমিল। হৃদয়ে আজ হৃদয় বাঁধো শর্তহীন ভালোবাসায়, তাজমহলের দোলনায় চলো দোল খায়। যখন উল্কার পাপড়িগুলো ঝরে পড়ে পড়ে এই সৃষ্টির চরাচরে, মাঝে মাঝে বিষণ্ণ এই ভ্রুকুটি মাখা পৃথিবীতে চেয়েছি বৃষ্টি, পাখির গান, সবুজ অরণ্য। চেয়েছি হলুদ গোলাপের রেণু, অন্ধকার রাতে বাঁশিওয়ালার সুর। চেয়ে দেখেছি মনের স্বরলিপি, সেই বিগত দিনের গান। দেখছি পদ্ম পাপড়িতে মৌমাছি গুঞ্জন। দোলে যায় একা রাত, ধানের জমি সবুজ ঘাস, হোম হয় সর্ষে ফুল হলুদ স্বপ্ন। মধু খায় অরব ভ্রমর চাঁদনি আলোয়। তখন ভাবছি জিপসি জীবন, ভেজা স্নেহ, মায়ার মৌতাত। এভাবে শর্তহীন প্রেমের মজলিস বেঁচে থাক যুগান্ত ধরে, অনন্ত সময়। একটি শরীরবিহীন শান্তির নীড় গড়ে ওঠে তোমার দুইটি চোখের তারার। ধন্যবাদ। একটি শরীরবিহীন নীড় গড়ে ওঠে তোমার শান্তির দুই নীড় চোখের গড়ে তারায়। ওঠে তোমার শান্তির দুইটি নীড়। চোখের তারায়। ও, শান্তির নীড় গড়ে ওঠে তোমার দুইটি চোখের তারায়। অপূর্ব চিত্রকল্প। অভিনন্দন কবি ফাল্গুনী ঘোষকে। এবার বাচিক শিল্পী সুমিতা পয়রার কাছে অনুরোধ, তিনি কবি ফাল্গুনী ঘোষের একটি কবিতা আমাদের শোনাবেন। শুরু। সনেট সঞ্চয়ে ফাল্গুনী ঘোষের কবিতা। আমাদের পরীক্ষা দিতে হয় বারবার, জীবনের পরীক্ষা। এভারেস্ট আমাদের ডাকে, হাতছানি দেয় অসীম তিতিক্ষা। পরতে পরতে আমরা লড়াই করি, আমাদের পথ দুর্গম। মাঝে মাঝে হাঁটু মুড়ে বসি, টেনে নিই কিছু বাতাস। ফুসফুস কাঁপে উষর তাপে, হৃদয়ে সন্ত্রাস। ব্যর্থতার নরকে পা পিছলে পড়ি, হামাগুড়ি দেই প্রবীণ সরীসৃপ। চোখের মাঝে জলে বাতি ঘর, দিনান্তের নিশ্চিন্ত প্রহর। সাঁতার কাটি নির্বাক সাঁতারু, স্বপ্নের তরলে মায়াদ্বীপ। আরো একদিন বয়ে চলে নিষ্পন্দ গধূলির দূর দেশে। খসে পড়ে লাল তারা, ঝুঁক করে সাগরের মোহনায়। ব্যথিত অন্ধকার চোখ পাকায়, শুরু হয় রমিত কলায়। মাখা বেগুনির অন্বেষণ, মানুষ মানুষের কামনা রসে। শিশিরে ভেজা পালকের মতো কেঁপে যায়। আমাদের পরীক্ষা দিতে হয় বারবার, অন্তহীন তিতিক্ষায়। আমাদের পরীক্ষা দিতে হয় বারবার, অন্তহীন তিতিক্ষায়। আমাদের পরীক্ষা দিতে হয় বারবার, অন্তহীন তিতিক্ষায়। আমি কাকে ছেড়ে কাকে বলবো? কবি ফাল্গুনী ঘোষ, কবি মন মাঝি মনীষা, যে উজ্জ্বল দুই কবি এখানে এসেছেন। ইতিপূর্বে আপনারা জেনেছেন যে 21টি পর্ব আমাদের সম্পন্ন হয়েছে। এই 21টি পর্বেই কবি এবং
বাচিক শিল্পী, তারা কিন্তু আমাদের এই অনুষ্ঠানটিকে অত্যন্ত জনপ্রিয়তার তুঙ্গ শীর্ষে তুলেছেন। আজকে যেমন অনুষ্ঠান জমে উঠেছে কবির সাথে কবিতা, এই অনুষ্ঠান আপনাদের স্টুডিওতে আমরা পেয়ে অত্যন্ত আনন্দ প্রকাশ করছি। আগামী দিনে আপনাদের আবার সামনে পেতে চাই। এবার কবি ফাল্গুনী ঘোষ আরেকটি কবিতা নিবেদন করুন। আচ্ছা, এই কবিতাটা একটু একেবারেই আমাদের সভ্যতা তো গ্রাম কেন্দ্রিক, গ্রাম থেকে আমরা উঠে এসেছি, তারপর শহর। এটা বলা হয় যে গড মেড দ্য ভিলেজ, ম্যান আমি যেন গন্ধ মেড, আমি যেন হ্যাঁ, হ্যাঁ, আমি যেন গন্ধ তাই তো? পাচ্ছি সেই আমি যেন গন্ধ পাচ্ছি সেই আরামবাগ, সেই মানে কামারপুকুর, হুগলি হুগলি সেই হুগলির হুগলি। কামারপুকুর। একদম। আমি কামারপুকুরের ছেলে। ও বাবা। শহরে, কলকাতা শহরে 17 বছর, আর হ্যাঁ, গ্রামে তো 25 বছর 26 বছর। তো যাই হোক, এখন আমি কবিতাটা পড়ছি। চাষবাস, কবিতার নাম চাষবাস, একই কাব্যগ্রন্থ অরফিউসের মাসি। চাষবাস। আমার আঙুলে শক্ত করে ধরা কলম, একটি যুদ্ধবাজ বর্ষার মতো নির্জন বিশ্রামে। আমার আঙুলে শক্ত করে ধরা কলম, একটি যুদ্ধবাজ বর্ষার মতো নির্জন বিশ্রামে। আমার ঘর থেকে দূরে আমার বাবা কোমরে লুঙ্গি বেঁধে দুটো গরুর মাঝখানে কঠিন মাটি ভাঙতে ভাঙতে এগিয়ে চলেছেন। কঠিনে লড়াই, আষাঢ়ের গ্রীবা থেকে অঘ্রাণের লেজ পর্যন্ত চলমান। এইভাবে আমাদের স্নায়ু দুমড়ানো লড়াই, আগুন ঘাম রোমকূপে ও শিরায়। এইটুকু বাঁচা, একটুকু সুখের আশায়। বাবার বাবাও সেই অন্ধ যুগে দুটি চোখে নীল নক্ষত্রের কুপি জেলে পূর্ণিমার সোহাগী পৃথিবীতে ভেঙেছিল মাটি। নরম ধানের নবীন পরমান্নে আমার স্নায়ু অস্থি মজ্জায় গেড়েছে ঘাঁটি। এখন আমিও এক চিলতে নাগরিক ক্ষোভে চাষবাস করি লাঙলের মতো। আমার হাতে নীরব কলম, চিন্তার চাষ, শব্দের তরল কলম, প্রগতির শস্য ফলানোর শপথ। ধন্যবাদ। অপূর্ব, খুব ভালো লাগলো। ধন্যবাদ কবি ফাল্গুনী ঘোষকে। এবার আমরা একটু ব্যক্তিগত আলোচনায় আসি। আড্ডা যেহেতু, আমি মনমাঝি মনীষার কাছে আসছি অত্যন্ত সংক্ষেপে 2 মিনিটের মধ্যে, যে তিনি প্রকাশ করবেন আমাদের যে আকুলতা থাকে এবং যারা এখানে অনুষ্ঠান দেখছেন শুনছেন তাদের কাছে এই বার্তা পৌঁছবে যে আপনার কবিতা জগতে আসার কোন শক্তিতে, কোন প্রেরণায় শুরু। দাদা, সেইভাবে বলতে গেলে আমি কবে কবিতা লেখা শুরু করেছি আমি বলতে পারবো না। আমি বুঝে হওয়ার পর থেকে দেখছি আমি লিখতে পারি, লিখি। আর কবি হিসেবে স্বীকৃতি তো পরবর্তীকালে মা চলে যাওয়ার পর আমরা অনেক বেশি আমি কবিতার জগতে চলে এসেছি 2017-তে। তার আগে আমি বরাবরই লিখে গেছি। আমাদের সময় আমরা যখন, আজ থেকে যদি আমি একটুখানি 10 বছর আগের কথা বলি, এত সহজ কিন্তু ছিল না লেখা ছাপানোর বা কোনো রকম অনুষ্ঠান করার। হ্যাঁ, আমরা সেইভাবে কোনো সুযোগই পাইনি। তো পরবর্তীকালে যখন এই জগতে আসলাম তখন সত্যি কথা বলতে গেলে অনেক সুযোগ রয়েছে আজকের দিনের কবিদের কাছে, আমাদের কাছেও। নাহলে আজকে আমি কলকাতা, উত্তর কলকাতায় বসে, ভারতের উত্তর কলকাতা যদি আমি ভাগ করতে থাকি, ভারত তার মধ্যে পশ্চিমবঙ্গ, তার মধ্যে কলকাতা, তার মধ্যে উত্তর কলকাতা, তার মধ্যে বর্ণগর, তাহলে কত ছোট একটা জায়গায়। আর সেখান থেকে আমি পৌঁছে যাচ্ছি কোথায়, যে আপনি যে জায়গাগুলোর নাম দিয়েছেন, সে কোথায় কোথায় পৃথিবীর কর্নারে কর্নারে আমরা পৌঁছে যাচ্ছি। সেই সুযোগটা তো আজকে ছিল না। তো কবিতা এইভাবে আর কি এখন হয়তো বা জনপ্রিয়তা এসেছে বা পরিচিতি আসছে, কিন্তু কবিতা লিখছি আমি বুঝে হওয়ার পর থেকে। আর প্রবন্ধ, গল্প, উপন্যাস, আমি উপন্যাসটা খুব একটা লিখতে পারি না। একটা শুরু করেছি, জীবনে শেষ হবে নাকি জানি না, কারণ আমার ধৈর্য কম।
তো প্রবন্ধ খুব লিখতে ভাল লাগে, প্রবন্ধ তো একটা নিজস্ব জগৎ থাকে। আর কবিতার যেটা আমাকে সব থেকে বেশি অনুপ্রাণিত করে সেটা হচ্ছে সমাজ ও সমাজ ভাবনা। প্রেম বিরহ এগুলো তো জীবনের পার্ট, এগুলো থাকবেই। এবং যারা কবিতা লিখতে পারেন না তারাও প্রেমের কবিতা 25টা লিখে ফেলে। কিন্তু আমার মনে হয় সমাজ, যেটা আমি দলিল হিসেবে রেখে যাব, আমার কবিতা যদি সমাজের দলিল হয়ে না উঠতে পারলো, তাহলে আজ থেকে 100 বছর পর পৃথিবী যদি টিকে যায়, তাহলে আমি কি রেখে যাব? প্রেম তো চিরন্তন, প্রেম অতীতেও ছিল, বর্তমানেও আছে, ভবিষ্যতেও থাকবে। বিচ্ছেদ, প্রত্যাঘাত, প্রতিশোধ যা এখন হয়ে যাচ্ছে, হয়তোবা প্রেমের সে কমনীয়তা নমনীয়তা নেই, অনেক বেশি উগ্র হয়ে যাচ্ছে, কিন্তু সে প্রেম তো প্রেমের দিকেই রয়েছে এবং সেটা চিরন্তন থাকবে। কিন্তু আজকের সমাজে দাঁড়িয়ে যখন এই যে সুমিতা ম্যাম যে পড়লেন আমার কবিতাটা, আয়রনিক, যে আজকে বাবা মার কোন অবস্থা সেটা একটা উঠে এসেছে। বা আমি যে কবিতাটা বললাম অবনী দেয় না সাড়া, সেই ব্যাপারটার মধ্যে চলে আসছে সমাজ, যে আমরা কি সত্যি ঘুমোই না জেগে আছি। এটা আমার মনে হচ্ছে আমাকে জীবনের সবচেয়ে বেশি অনুপ্রেরণা দিচ্ছে তাই। আর দিয়েছে মানুষের প্রতারণা, বিশ্বাসঘাতকতা। বিশ্বাসঘাতকতা প্রতারণা না করলে না দাদা, আমার লেখার মধ্যে এত আগুন আসতো না আমার মনে হয়। আমিও সেই তথাকথিত সফট রোমান্টিক মাইন্ডেড হতাম। আমাকে এই যন্ত্রণা থেকেই তো প্রতারণা, ঠকানো, যন্ত্রণা, হ্যাঁ, যন্ত্রণা থেকেই তো যন্ত্রণা সৃষ্টির আমাকে, উদ্ভব হয়। আজ্ঞে দাদা, একদম নিশ্চয়। মানে যন্ত্রণা আমি যত পেয়েছি আমার জীবনে, শুধু প্রেম নয়, মানে প্রেমকে বললে একদম ভুল বলা হবে, সমস্ত রকম রিলেশনশিপে মিথ্যে কথা, প্রতারণা, ঠক, ছলনা, সম্পত্তি কেড়ে নেওয়া, সমস্ত কিছু দাদা মিশে গেছে, যা আমার প্ল্যাটফর্ম তৈরি করে নিয়েছে। আমার জীবনের সবচেয়ে বড় গুরু আমার জীবন। খুব সুন্দরভাবে গুছিয়ে ধন্যবাদ বললে। দাদা। ধন্যবাদ। ধন্যবাদ দাদা। এই যে জীবনের পেছন দিকে ফিরে তাকিয়ে যে দিনগুলো ফেলে এসেছো এবং যে অতীতকে তুমি নিজে কবিতার মধ্যে তুলে ধরেছো, এটাই তো ইতিহাস। আর যেটা সবচেয়ে বড় কথা, যে যন্ত্রণা থেকেই তো সৃষ্টির উদ্ভব। আমি এবার কবি ফাল্গুনী ঘোষের কাছে যাব। কবি ফাল্গুনী ঘোষ, তিনি কবিতা জগতে এসেছেন। এই প্রসঙ্গে বলি যে মনমাঝি মনীষা নিজে একজন শিক্ষাব্রতী শিক্ষিকা। তিনি ছাত্র ছাত্রী তাদের অনুশীলন পড়ান। পাঠ পাঠ প্রতিক্রিয়ায় তিনি তাদের মধ্য থেকে অনেক দর্শন সন্দর্শন উদ্ভব হয় নিশ্চিতভাবে। তেমনি কবি ফাল্গুনী ঘোষ, তিনিও তার পাঠ প্রতিক্রিয়ার মধ্য থেকেও সেই দর্শন সন্দর্শনের উদ্গাতা তিনি, উদ্ভব ঘটান। তার কবিতার মধ্যে সেই সমাজ সভ্যতা এবং ইতিহাসকে তিনি ছুঁয়ে গেছেন কবি ফাল্গুনী ঘোষ। তিনি ব্যক্তি জীবনে একজন শিক্ষাব্রতী এবং ইংরেজি সাহিত্যে তিনি যথেষ্ট পারদর্শী, তার সাথে সাথে বাংলা সাহিত্য নিয়ে। এবার কবি ফাল্গুনী ঘোষের কাছে ওই একই প্রশ্ন, যে অত্যন্ত সংক্ষিপ্ত ভাবে তিনি উত্তর দেবেন যে কবিতা জগতে তার আসার সূচনা এবং কোন সময়কাল থেকে শুরু। ধন্যবাদ বলুন। আমার ফোনটা না বারবার বন্ধ হয়ে যাচ্ছে, মানে 20 সেকেন্ড আচ্ছা আচ্ছা। পর পর বন্ধ হয়ে যাচ্ছে, খুব হিটেড হয়ে গেছে। হ্যাঁ, ও, খুব ডিস্টার্ব ফিল করছি। আহ, এখন ব্যাপার হচ্ছে যে সংক্ষেপে দু একটা ওই দেখো কোনটা কি হচ্ছে কে জানে। জমে উঠেছিল কবিতা। আহ, আচ্ছা, আমি একটু কথা বলতে বলতে দেখি ফাল্গুনি আসতে পারে কিনা। যে NRBnews24.com এই আহ, আয়োজন করেছে এবং কবির সাথে কবিতা এই জনপ্রিয় অনুষ্ঠান আপনারা দেখছেন। আজকে 22তম পর্ব। এবং প্রসঙ্গত বলতে হয় যে এই অনুষ্ঠানের পরিকল্পনা নির্দেশনায় শিক্ষাব্রতী শাহানারা খাতুন এবং সম্পাদনায় মাননীয় ওমর আলী। মাননীয় ওমর আলী তিনি ঢাকা থেকে এই যে সম্প্রচার হচ্ছে তার তিনি নিয়ন্ত্রণ করছেন এবং পৃথিবীর 8 থেকে 10টি দেশ, এটি একটি আন্তর্জাতিক পেজ। আমরা জানি যে কোভিড পরিস্থিতির মধ্য থেকে 3টি বছর আমরা গৃহকোণে ছিলাম এবং অনেক উৎকণ্ঠা
অনেক বিপন্নতার মধ্য দিয়ে মানুষ দিন কাটিয়েছে, অনেক প্রিয়জনকে আমরা হারিয়েছি। তার মধ্য থেকেও nrbnews24.com 8 বছর ধরে এই ধরনের অনুষ্ঠান গড়ে তুলেছে, করে চলেছে। এবার কবি ফাল্গুনী ঘোষ শুরু। হ্যাঁ, যে কোনো মুহূর্তে বন্ধ হয়ে যেতে পারে, তো এখন এই দেখো কথা বলতে বলতে আবার শেষ হয়ে গেল। nrbnews24.com এর এই অনুষ্ঠান আপনারা দেখছেন। এবার বাচিক শিল্পী সুমিতা পয়রা, তার কাছে অনুরোধ করব তিনি এই সাহিত্য সংস্কৃতি জগতে, বিশেষ করে বাচিক জগতে তার আসার এবং তার উৎসটা কি। শুরু। আমার ছোট থেকে আমার মাই হচ্ছে উৎস বলা যেতে পারে। মা মানে ছোটবেলা থেকে যে ছন্দটা আমাকে শিখিয়েছে পড়ানোর তালে তালে, সেই ছন্দই আমাকে আকর্ষণ করেছে এই আবৃত্তির জগতে আসতে। মানে আমি সেইভাবে প্রথমে প্রশিক্ষণ পাইনি, কিন্তু ওই মায়ের ছন্দতেই আমার বিভিন্ন কম্পিটিশন, বিভিন্ন জায়গাতে যাওয়া এবং আবৃত্তির জগতে প্রবেশ করা। দেখলাম করতে করতে একদিন নিজেই সব শিখে নিয়েছি। তারপরে টিচারের সান্নিধ্যে এসেছি। কিন্তু উনি তখন বললেন যে আপনি পরিণত হয়ে গেছেন, আর কিছু শেখানোর নেই। এইভাবেই আমার আশা, বিশেষত আমার মাই সব। এমনই হয়, এমনই হয়। আমি প্রত্যক্ষ করেছি যে সুদূর সমগ্র কলকাতার বিভিন্ন মঞ্চে সুমিতা পয়রা, এমনকি আমার একটা সুযোগ হয়েছিল যে আমরা সুন্দরবনে হ্যাঁ, ঝড়খালিতে একটি অনুষ্ঠানে গিয়েছিলাম, একটি উচ্চ মাধ্যমিক হাই স্কুলে তাদের অনুষ্ঠানে। সেখানে আমি সুমিতা পয়রার পরিচয় পেয়েছিলাম এবং সে যেভাবে শ্রদ্ধার আসনে আমাকে করে, তা আমি সুমিতাকে নির্বাচন করেছি এবং এখানে যারা আসেন তারা সম্মানের সাথে নির্বাচিত হন এবং মনোনীত হন। আমি অত্যন্ত গর্বের সাথে বলি, আজকে যারা এখানে উপস্থিত হয়েছেন এই স্টুডিওতে, তারা সকলেই যোগ্য এবং উল্লেখযোগ্য মানুষ। তো যোগ্যতা অর্জন করেই তারপরে উল্লেখযোগ্য হয়, ছোট থেকেই তো বড় হয়। এবং 21তম পর্ব সম্পন্ন হয়েছে সেইভাবেই। আজকে 22তম পর্ব। এই 22তম পর্বে এই যে উজ্জ্বল মুখ, এই হাসি খুশি মুখ, এই মুখটি যেন চিরন্তনী হয়ে থাকে। মানুষের জীবনে দুঃখ, যন্ত্রণা, বেদনা, হাহাকার, অনেক অকথিত ইতিহাস থেকে থাকে, কিন্তু মানুষের মুখে যেন হাসিটুকু থাকে। কবি ফাল্গুনী ঘোষ, বলুন বলুন। ফোনে মোবাইলের ডিস্টার্ব আছে। চার্জটা কি কমপ্লিট আছে? ডিস্টার্ব আছে। আমাদের অনুষ্ঠান তো 8:30 থেকে 9:30 পর্যন্ত হয়, এক হ্যাঁ, ঘন্টা সূচিত। কখনো অনুষ্ঠান জমে গেলে এটা 1 ঘন্টা, 1.5 ঘন্টা পর্যন্ত, 2 ঘন্টাও হয়েছে। কিন্তু এখন আমাদের সেই অনুষ্ঠান সংকুচিত করতে হচ্ছে এই কারণে, যিনি সম্প্রচার করছেন ঢাকা থেকে, তিনি সম্প্রতি শারীরিক অসুস্থতা থেকে উঠেছেন, খুবই দুর্বল। এবং আমাদের আজকে নির্দিষ্ট করা ছিল 1 ঘন্টা অনুষ্ঠান। এই 1 ঘন্টার মধ্যেও তো আমরা অত্যন্ত সুচারুভাবে সুন্দর অনুষ্ঠান চলছে, কিন্তু কখনো কখনো প্রযুক্তির সমস্যা হচ্ছে কবি ফাল্গুনী ঘোষ তার। কিন্তু আমি এবার আহ আমাদের যে নিয়ন্ত্রণ করছেন মাননীয় ওমর আলী ভাই, তাকে জিজ্ঞাসা করব যে আমরা অনুষ্ঠান সমাপ্তির দিকে এগোবো নাকি আর কিছুক্ষণ অনুষ্ঠান চালিয়ে যেতে পারি। আমাদের স্টুডিওতে এই মুহূর্তে রয়েছেন কবি মনমাঝি মনীষা এবং বিশিষ্ট বাচিক শিল্পী আহ সুমিতা পয়রা। আমরা আমাদের মতো করে এগিয়ে গেলাম এবং আগামী শুক্রবারের জন্য আমরা প্রতীক্ষায় রইলাম। আগামী শুক্রবার এমনই একজন বাচিক শিল্পী এবং কবিদের আমরা উপস্থিত করব। আহ, এই অনুষ্ঠানের পরের মুহূর্ত থেকেই আমাদের সেই নির্বাচন শুরু হয়ে যাবে। আগামী শুক্রবার আপনারা আসবেন, থাকবেন, দেখবেন। এবং পৃথিবীর প্রায় 8 থেকে 10টি দেশ, ইউরোপিয়ান কান্ট্রি, এশিয়া, মধ্য এশিয়া, সমগ্র জায়গায় nrbnews24.com, এনআরবি কথার অর্থ হলো নন রেসিডেন্সিয়াল বেঙ্গলি, অর্থাৎ যে বাঙালিরা বিভিন্ন পেশায় সারা পৃথিবীতে ছড়িয়ে রয়েছেন। কেউ শিক্ষা দান করছেন, কেউ শিক্ষকতা করছেন, কেউ ব্যবসা করছেন, কেউ পড়াশুনো করছেন, হয়তো কেউ বিভিন্ন রকম চাকরিতে নিয়োজিত রয়েছেন। সেই সব বাঙালিরা যারা
একটি প্ল্যাটফর্মের মধ্যে এসে তারা এই অনুষ্ঠান দেখতে পাচ্ছেন, পর্যবেক্ষণ করছেন। শুধু কবির সাথে কবিতা অনুষ্ঠান নয়, প্রায় 1 ডজন অনুষ্ঠান nrbnews24.com সারা মাস করে সম্পন্ন করে, এবং শিশুদের নিয়ে ইতিমধ্যে অনুষ্ঠান করা হয়েছে। কাজী নজরুল ইসলামের বিদ্রোহী কবিতার শতবর্ষ পূর্তির অনুষ্ঠান দীর্ঘদিন ধরে চলেছে। কাজী নজরুল ইসলাম, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের গান, নজরুল গীতি, গান সবকিছুর প্রতিযোগিতা হয়েছে এবং দীর্ঘ অনুষ্ঠান চলছে, আজও চলছে। সুতরাং আমরা আমাদের মতো করে এগিয়ে চলেছি। আমরা 10টি মিনিট সম্পন্ন করব অনুষ্ঠানে। এবার কবি মনমাঝি মনীষা একটি কবিতা পড়বে, তারপরে তার একটি কবিতা পাঠ করবে সুমিতা পয়রা। এবার কবি মনমাঝি মনীষা। অসংখ্য ধন্যবাদ আবার সুযোগ দেওয়ার জন্য দাদা। আর এই যে আপনি বললেন 8 থেকে 10টি দেশ দেখছে দাদা, এটা আমার জীবনে একটা বিশাল সৌভাগ্য। আমার স্বীকার করতে দ্বিধা নেই, এটি বোধহয় এতখানি রেঞ্জে পৌঁছে যাওয়া এটা বোধহয় আমার জীবনের প্রথম মনে হচ্ছে। অসংখ্য ধন্যবাদ। আমি যেদিনে আমাকে আবার যদি কোনোদিনও বিবেচনা মনে করেন nrbnews24.com যদি আমাকে বিবেচনা মনে করেন, আমি এখানে অনুষ্ঠান করতে পারলে আবার ধন্য হব, কৃতজ্ঞ থাকবো আপনাদের কাছে। অসংখ্য ধন্যবাদ। আর যে দাদা ঢাকা থেকে ওমর দাদা যে সঞ্চালনা মানে পরিচালনা করছেন, তার দ্রুত আরোগ্য কামনা করি। দাদা সুস্থ হয়ে উঠুন, ভালো থাকুন, দীর্ঘ জীবন লাভ করুন, এটাই কাম্য। আজকে আমি এখন যে কবিতাটি শোনাচ্ছি দাদা, সেটি সামনে দুর্গাপুজো আসছে। আমাদের রথে তো হিসেব মতে দুর্গাপুজোর বায়না হয়ে যায়, তো দুর্গাপুজোর প্রস্তুতিতে শুরু হয়ে গেছে। কবি মল্লিকা সেনগুপ্তর কন্যা শ্লোক কবিতাটি আমাকে প্রচন্ড প্রভাবিত করে দাদা। তো তারই পরিপ্রেক্ষিতে আমি আমার চতুর্পার্শ্বে আমার মাকে প্রচন্ড খাটতে দেখেছি সারা জীবন। একদিনের জন্য বাপি অকাল প্রয়াণ হয়েছিল। আমার মা 30-32 বছর বয়সে বিধবা হয়ে যান তিনটি কন্যা সন্তানকে নিয়ে। এবং মা যেভাবে খেটেছেন, পরবর্তীকালে আমার বোনকে আমি যেভাবে খাটতে দেখেছি, এই সমস্ত কিছু পারিপার্শ্বিক সমস্ত কিছু আমার এই কবিতাটার মধ্যে প্রভাব ফেলেছে। কবিতাটির নাম আমাদের দুর্গা। সবাই বলে শরৎ আসে, দুর্গা আসছে সাথে, দুর্গা পূজার ঘন্টা বাজে, তাই আগমনী প্রাতে। দুর্গারও তো এখানেই থাকে, আমাদেরই আঙিনায়। কাশ্মীর হতে কুমারিকা আর পুনা হতে নদিয়ায়। সারা ভারতের অলিতে গলিতে দুর্গার ছড়াছড়ি। নিত্যদিনের জীবন যুদ্ধে তাদেরই স্মরণ করি। আমি তো দেখি এদিক ওদিক দুর্গারা ঘরে ঘরে, কখনো তারা নিজেরাই বাঁচে, কখনো শর্তে মরে। দুর্গা তো শুধু মৃন্ময়ী নয়, চিন্ময়ী রূপে দেখা। অসুরে অসুরে ভরা সংসারে আমার দুর্গা একা, তবুও দুর্গা থাকে না পড়ে সংস্কারের গর্তে। আমার দুর্গা বাঁচতে শিখেছে নিজেই নিজের শর্তে। দুর্গাকে তুমি খুঁজতে যেও না কুমারটুলির মাঝে, দুর্গারা থাকে আমাদের সাথে আমাদের সব কাজে। দুর্গাকে তাই বড় চেনা লাগে আমার মা বোন মাসি, বন্ধু পিসি জেঠি কাকি দিদা আর যত পাড়া প্রতিবেশী। আমার দুর্গা তোমার দুর্গা সবাই এক, একা, কখনো শান্ত মহাশ্বেতা, সে কখনো বা চণ্ডিকা। আমার দুর্গা আমার মা হয়ে ঘরে বাইরে খাটে, আমার দুর্গা বাসন মাজে কলোনি পুকুর ঘাটে। আমার দুর্গা আমার বোনেরা সুতোপাকি মৌসুমী, বিনা যুদ্ধে ছাড়তে নারাজ সুচাগ্র সমজমি। আমার দুর্গা পড়তেই পারে জিন্স কেপ্রি মিনি, চারদিকে দেখা সবাই দুর্গা, সবাইকে যেন চিনি। মল্লিকা দুর্গা মেধা পাটেকর নগ্ন মিছিলে কন্যা, তাঁরাই আবার সাঁতরে বাঁচেন যতই ভাষা বন্যা। শান্ত মুখে সব মেনে নিয়ে মানিয়ে গুছিয়ে চলে, 7 পাক করে সপ্তপদীতে কখনো আগুন জ্বলে। আমার দুর্গা খেটে খেটে মরে চালের বস্তা বয়ে, আমার দুর্গা কাঠ হয়ে যায় অসীম যাতনা সয়ে। আমার দুর্গা সারা বছরের দুঃখ সুখের সঙ্গী, আমার দুর্গা সাদা কাশফুলে কখনো হোমের বন্যী। আমার দুর্গা সধবা বিধবা অর্ধ নারীশ্বর, দেহ পসারিণী পতিতালয়ে ফুটপাতে বাঁধে ঘর। আমার দুর্গা কখনো পুরুষ দাঁড়ায় নারীর পাশে, আমার দুর্গা দেয় অভিশাপ ব্যথার দীর্ঘশ্বাসে। ক্ষমা সংহিতা জ্বালিয়ে দিয়েছে প্রতিহিংসার হাঁক, উচ্চারণে দিশতার নাশং বিশ্বজয়ীর ডাক। এবার শুরু নিজের পথে নিজের মতে চলা, ধরতে হলে টুটি চেপে ধরবে তাদের গলা। যারা জ্ঞান দেয় নারী সতীপনা, তাদের জ্যান্ত মুখাগ্নি। আমার দুর্গা বৃদ্ধা কিশোরী, আমার দুর্গা তন্বী। সময় এবার হয়েছে ধরার,
খড়গ নিজের হাতে, দুর্গা এবার নিশ্চিত তার স্বরূপ বদলাতে। সবার দুর্গা সেই দিন থেকে খুব নিরাপদে রবে, অসুর দমনে দুর্গা যেদিন নিজেই অসুর হবে। ধন্যবাদ দাদা, ধন্যবাদ সকলকে। বাস্তবচিত কবিতা, এই বাস্তবচিত কবিতা হৃদয়কে নাড়িয়ে দেয়, মনকে স্পর্শ করে, এবং কি বলবো, মর্মস্পর্শী এই কবিতা চিরজীবন কবিকে বাঁচিয়ে রাখবে। কবিতা, আমরা বলি যে কবিতা জেগে জাগায়, কবিরা জেগে জাগায়, সবার উপর সব অধিকার কবির, সভ্য পৃথিবীর পরম সুহৃদ তিনি। শুধু কবি কি পরম সুহৃদ, কবির সাথে যে কবিতা পাঠ করছেন, আবৃত্তি করছেন, সেই আবৃত্তি শিল্পী, বাচিক শিল্পী, যিনি নাট্য অভিনয় করছেন মঞ্চে, তিনি সৃষ্টি করছেন যিনি, সকলেই পরম সুহৃদ। এই পরম সুহৃদরা আছে বলেই সমাজ সভ্যতার ভারসাম্য রয়েছে। এবং এই পরম সুহৃদরা হয়তো সংখ্যালঘু, হয়তো তারা সংখ্যালঘু হয়ে আছেন, কিন্তু এই পরম সুহৃদরাই কিন্তু পৃথিবীর আলো জ্বালিয়ে রেখেছেন। অন্ধকার তাড়িয়ে ভরপুর আলোর সংসার তারা দেখতে চান, সেই স্বপ্ন বাস্তবে তারা দেখতে চান। আজ চারিদিকে নৈরাজ্য, আজ চারিদিকে যে কটাক্ষ, চারিদিকে যে ক্ষমতার দম্ভ, চারিদিকে শুধু হাত পেতে উঁচিয়ে থাকা, এই সব কিছুই একদিন নস্যাৎ হবে। মানুষ মানুষকে ভালোবাসতে শিখবে এবং মানুষের পাশে মানুষ এসে দাঁড়াবে। তাই তো আমরা জোর করে উচ্চস্বরে বলতে পারি, মানুষ তোমার অজানা সামর্থ্যকে জাগিয়ে তুলে হও কর্মে উদ্যোগী। নতুন কিছু করতে গেলে, কিছু গড়তে গেলে চলবে না হলে স্বার্থভোগী। কিন্তু চারিদিকে স্বার্থভোগী সমাজ এত বারবারন্ত, তারাই নিজেরাই স্তিমিত হয়ে যাবে। আমরা দেখি না সমুদ্রের কত ঢেউ বারবারন্ত হয়ে উপকূলে এসে বিচ্ছিন্ন হয়ে যায়, হেঁটে যায়, ভেঙে চুরমার হয়ে যায়। এই আস্ফালন, এই অধ্যত্ব, এই নৈরাজ্য এবং এই স্খলন সবকিছু স্তিমিত হয়ে যাবে বিজ্ঞানের নিয়মে। এটাই আমাদের প্রত্যাশায় রাখি আমরা। এই প্রত্যাশা নিয়েই, এই প্রত্যয় নিয়েই কবির কলম মুখরিত হয়ে ওঠে। এবার বাচিক শিল্পী সুমিতা পয়রা, তাকে অনুরোধ করব, কবি উপস্থিত মতো রয়েছেন, মন মাঝি মনীষা, তার একটি কবিতা নিবেদন। মিউট আছে, মিউট। শোনা যাচ্ছে? হ্যাঁ। হ্যালো। রামধনু, মন মাঝি মনীষা। খুবই সুন্দর লেখা, একদম অন্য রকম। যদি তোমায় ভালোবাসি কার কি ক্ষতি হবে, না হয় মাতি নিজের মতো জীবন মহোৎসবে। ভালোবাসারে চেয়ে সত্যি আর কি কিছু হয়, আমরা হলাম দুই মানুষে একটি পরিচয়। তুমি আমি দুজনই পুরুষ, দুজনই আমরা নারী। ভালোবাসায় প্রেমিক যুগল আমরা হতেই পারি। ভালোবাসার রকম ভেদ এমনও যদি হলো, ভাববো কেন তাতে কার কি বা এসে গেল। অতীতে ছিল, এখনো আছে, থাকবে ভবিষ্যতে। শ্রদ্ধাবোধের সমর্থনে হাত রাখা থাক হাতে। পারস্পরিক নির্ভরতায় বিশ্বাস শেষ কথা। ভালোবাসার মহাকাব্যিক রামধনু কবিতা। ওরা যেমন নারী পুরুষ, আমরা তেমন সমান। শরীর বাকি, লিঙ্গ বাকি, আসলে মনের টান। সেই টানেতে সমান দেহে প্রাণের চাবিকাঠি। নিলাম শপথ, বাকি জীবন পায়ের ওপর পাটি রেখে হাঁটি। মুক্ত কণ্ঠে স্বীকার করি আমরা সমকামী। পঞ্চভূতের সমর্থনে
আমরা সমান দামি, মুক্ত কণ্ঠে স্বীকার করি আমরা সমকামী, পঞ্চভূতের সমর্থনে আমরা সমান দামি। আমার গর্ভে বা ঔরসে নাই বা হলো শিশু, অনাথালয়ে খুঁজে নেব লক্ষ্মী লালন যিশু। বলছে সবাই প্রেমের মাস, সমকামের মাস, বলছে সবাই প্রেমের মাস, সমকামের মাস। জুন মাস নয়, 12 মাসই থাকুক মলয় সুবাস। আমার তোমার একসাথে আরো একটু ভালো থাকা, রামধনু রং আকাশ গায়ে মেলুক স্বপ্ন পাখা। ইংরেজিতে বলে স্পেল বাউন্ড, মানে একেবারে নির্বাক হয়ে শোনা। নির্বাকতা আসে কখন? যখন হৃদয় গ্রাহ্য হয়, যখন মগ্নতায় পেয়ে বসে, যখন মনস্কতা ভরপুর হয়ে ওঠে, তখন স্পেল বাউন্ড হয়ে যেতে হয়, নির্বাক হয়ে যেতে হয়, কথা হারা হয়ে যেতে হয়। আমি আর কি কথা বলবো, যেমন লেখা তেমন পড়া। তোমরা ভালো লেখাপড়া করেছো, খুব ভালো লেখাপড়া করেছো, তুমি লিখেছো, তুমি পড়েছো। এবার তুমি একটু ফাল্গুনী ঘোষের একটি কবিতা পড়ো, এর মধ্যে আচ্ছা তিনি যদি এসে পড়তে পারেন। আচ্ছা, কবি ফাল্গুনী ঘোষের কি সুন্দর আজকের বৈঠকটি, অনবদ্য অনবদ্য, খুব ভালো। হ্যাঁ দাদা, খুব ভালো লাগলো। সময়ের পিঞ্জর, কবি ফাল্গুনী ঘোষ। সময়ের পিঞ্জর থেকে ছিঁড়ে আনি কমলা লেবু, কমলা রং অদ্ভুত লাগে, সৌন্দর্য মাখা নরম নিবিড় এক একটি কুয়ার মতো খুলে ফেলি আমাদের বিগত জীবন, জীবনের বিবিধ রং। সেই কুশীলব পুরনো দিনের স্মৃতির সৌধে আবার একবার অনেকবার ফিরে ফিরে আসে। সময়ের টলমলে রসে ভিজে যায় যৌবন, আবেগের অশ্রু গড়িয়ে নামে অদৃশ্য হৃদয়ের অলিন্দ বেয়ে, শব্দহীন গোধূলির মতো। আমাদের গ্রাম পড়ে আছে নন্দলালের ছবির মতো, উদ্ভাসিত বিমূর্ত মননের ক্যানভাসে, নীরব নিঃশব্দ। শিবের মন্দির, গাজনের মেলা, গায়ের যাত্রাপালা আমাকে টেনে নিয়ে যায় কোনো এক মায়াপুরীর মতো। মনে পড়ে সেই প্রাথমিক বিদ্যালয়, ব্যোমকেশ মাস্টারের অঙ্ক বা আদিত্যবাবুর বক্তৃতা। মনে পড়ে শিখা দিদিমণির মায়ালীন ভালোবাসা। 80-র দশকের হৃৎপিণ্ডের ভিতর সময় কি বদলেছে? আজ মনে হয় সেই সব কুয়াশা কুয়াশা দিন। দশকের পর দশক যায়, সময় বদলায়, বদলায় জীবন, জীবনের মানে ক্রমাগত। যা কিছু ছিল ঐশ্বর্য রঙিন, তা এখন বিবর্ণ। কলকাতার মিউজিয়ামে রাখা কোনো মিশরীয় মমি, ডুবিয়ে রাখা ফরমালিনে নিস্তব্ধ ভাষাহীন মহার্ঘ খাঁচায়। খুব সুন্দর। নমস্কার। দেখো, বরুণ দাদা ভাইকে আমার তো অসংখ্য ধন্যবাদ আমাকে এরকম একটা সুযোগ দেওয়ার জন্য। হ্যাঁ, আমরা তো শুধু সুযোগের অপেক্ষায় থাকি, সত্যি সত্যি। বাড়ি বসে লিখছি, করছি, সবই করছি, কিন্তু সুযোগের অপেক্ষায় থাকি। বরুণ দাদা ভাইয়ের সঙ্গে আমার একবারই দেখা হয়েছিল ওই সুন্দরবনে, তখনই আলাপ, তখনই সব, তারপর থেকে ফোনেই কথা। উনি আমাকে যে আজকে ডেকেছেন, অসংখ্য ধন্যবাদ দাদা, অসংখ্য, মানে আপনি আমার প্রণম্য, প্রণাম নেওয়া উচিত। প্রণাম, প্রণাম জানাচ্ছি আপনাকে। আর যারা সঞ্চালনায় রয়েছেন এবং এই ভিডিও পরিচালনা সঞ্চালনা করছেন, তাদেরকেও আমার অসংখ্য ধন্যবাদ। দেখো, অতিরিক্ত 10 মিনিট বলতে গিয়ে অতিরিক্ত 20 মিনিট হয়ে গেল, অর্থাৎ আমাদের 50 মিনিট অনুষ্ঠান এগিয়ে চলেছে। অর্থাৎ অনুষ্ঠান তো চলতেই থাকবে, চলবেই।
একটা সময় তো থামতে হয়। এত অসাধারণ সব কবিতা শুনছি, অসাধারণ পাঠ, অসাধারণ তোমাদের লেখা, খুব ভালো লাগছে। আমি যে কথা বলবো যে আগামী দিনে nrbnews24.com তারা অফলাইনে অনুষ্ঠান করবে, সেটা বাংলাদেশেও করবে, আমাদের কলকাতাতেও করবে। এই যে তোমরা এখানে তালিকাভুক্ত হলে, অর্থাৎ সম্মানের সাথে মনোনীত হয়েছো এবং এখানে তোমরা আহ অনুষ্ঠান করলে, প্রত্যেকেরই একটা তালিকা তৈরি হয় এবং প্রত্যেককে আগামী দিনে আমরা আমাদের এই nrbnews24.com পরিবারের পক্ষ থেকে তাদের এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হবে। অর্থাৎ যারা অনুষ্ঠানে এখানে অংশগ্রহণ করে সকলেই nrbnews24.com এর পরিবারভুক্ত। সুতরাং আজকের মতো আমরা এই অনুষ্ঠানের শেষ দিকে যাব। অনুষ্ঠানের শেষ দিকে যেতে গিয়ে শুধু একটি কথাই বলি যে অনেক কথার মধ্য থেকেও তো আমরা অনেক কথা করি। যে সর্বহারা একটি কবিতা আমি শোনাচ্ছি, কবিতাটির নাম সর্বহারা। এখানে তুমি বলতে পারো তোমার মনের ভাবনা বিষয়, আকাশ কুসুম স্বপ্ন কথা উথাল পাথাল মনে কি সয়। অনেক কথা বলতে পারো হৃদয় তান্ত্রিক উচ্চারণে, কল্পনীয় মজার স্বপ্ন উড়েই যায় কি কারণে। এখানে কিছু বলতে পারো তোমার মনের সাহস জেদে, আর সকলের মনের কথা এমন ভাবে সাজায় কে যে। এখানে ব্যক্ত করতে পারো দূর অজানার হাজার তথ্য, ন্যায় নীতির আলোক পথে প্রকাশ ঘটুক সরল সত্য। অনেক খোঁজ করতে পারো নিত্য সুখের কোথায় আলো, তোমার ভেতর বিবেক সত্তা প্রেমের প্রদীপ চির জালো। এখনো জড়ো করতে পারো মানুষ তোমার পক্ষে যারা, বুঝবে শুনবে খুশি হবে তোমায় ঘিরে সর্বহারা। বুঝবে জানবে খুশি হবে তোমায় ঘিরে সর্বহারা। অর্থাৎ সর্বহারা যারা সব হারিয়ে বসে আছে পৃথিবী জুড়ে, তাদের দিকে দৃষ্টিপাত কবি শিল্পী যারা বিবেকবান বিবেকপ্রতি তারাই। অর্থাৎ যারা প্রান্তিক মানুষ, যারা অসহায় বিপন্ন নিপীড়িত, সেই মানুষদের প্রতি দৃষ্টিপাত কবি শিল্পী এবং বিবেকবান যারা তাদের। তোমার ভেতরে যন্ত্রণা, ভেতরের কান্না নিয়ত হয় কাদের জন্য? নিজের জন্য নয়, সেই মানুষদের জন্য যাদের সব অধিকার আছে অথচ তারা অধিকার বঞ্চিত, যাদের সব পাওয়ার কথা কিন্তু তারা পাচ্ছে না, তাদের পাওনাটুকু অন্য খাতে চলে যাচ্ছে, পকেটে ঢুকে যাচ্ছে, লুটে পুটে নিয়ে যাচ্ছে। এই যে পৃথিবী জুড়ে এই অরাজকতা, পৃথিবী জুড়ে এই যে অনিয়ন্ত্রণ, পৃথিবী জুড়ে যে এই অশিষ্ট পরিবেশ, এই পরিবেশ নির্মূল করার জন্যই কবি সাহিত্যিক লেখক শিল্পী সকলের জেগে থাকা। আজকের মতো আমরা অনুষ্ঠানের সমাপ্তির দিকে এগোচ্ছি। আজকে আমাদের স্টুডিওতে ছিলেন বিশিষ্ট বাচিক শিল্পী সুমিতা পয়রা, এখনো আছেন। আজকে কবি মন মাঝি মনীষা এখনো আছেন। কবি ফাল্গুনী ঘোষ, তিনি এখন ফর দি টাইম বিং ক্ষণিকের জন্য তিনি স্টুডিওর বাইরে রয়েছেন তার মোবাইলের একটু সমস্যার জন্য। আমি সঞ্চালনায় ছিলাম অরুণ চক্রবর্তী, আর নেপথ্যের কারিগরি সহযোগিতায় ছিলেন পরিকল্পনা নির্দেশনায় শাহানারা খাতুন এবং সম্পাদক ওমর আলী। আজকে যারা অনুষ্ঠান দেখলেন, হ্যাঁ বলো। দিদি ভাইয়ের এবং ফাল্গুনী দাদা ভাইয়ের এবং আপনার পরবর্তী সময়ে যদি কখনো আবৃত্তি পাঠের জন্য আমাকে ডাকেন, আমি সবসময় হাজির হব। নিশ্চয় নিশ্চয় নিশ্চয়। ভীষণ ভালো কবিতা। কাল রাত আমার কবিতা আপনার কণ্ঠে উচ্চারিত হলো আমারও সৌভাগ্য। খুব সুন্দর। দাদার তো তুলনা হয় না। হ্যাঁ, দাদার ছত্রছায়ায় দীর্ঘ সময় চলছি। দাদা একটা নিরাপদ বট গাছ, যার নিচে নিশ্চিন্তে থাকা যায়।
নিশ্চয়ই নিশ্চয়ই। তুমি না বর্ণনা হলে করে সেই থাকো। কবে আমি আমার সেটা সঙ্গে মনে করি একবারই না। দেখা হয়েছে। দেখো, আর আমাকে সুমিতা মনে কোথায় রেখেছেন থাকে যে জানো? হ্যাঁ, হ্যাঁ সুমিতা থাকে হ্যাঁ হলো হ্যাঁ। কোথায়? বর্ধমান, তাই তো? কল্যাণী কল্যাণী। কল্যাণী, নদিয়া, আচ্ছা। কল্যাণী। হ্যাঁ হ্যাঁ দেখো আমরা কি হ্যাঁ সুন্দর নিবিষ্ট নিবিড় হয়ে গেছি স্টুডিওতে বসে। ওকে হ্যাঁ। 4 থেকে 5 বার, আপনি টালিগঞ্জ। হ্যাঁ হ্যাঁ, আমি মধ্য মধ্য আমি 4 থেকে 5 বার ওকে অনুষ্ঠানের জন্য আমন্ত্রণ জানিয়েছিলাম। কখনো আউট অফ স্টেশন, কখনো ভ্রমণে পরিবারের সাথে, কখনো নিজের অনুষ্ঠানের ব্যস্ততা। এই হ্যাঁ যে নির্বাচন করা, এটাও একটা সময় সাপেক্ষ এবং অনেক ধৈর্য ধরে করতে হয়। যাই হোক, আজকে যারা অনুষ্ঠানে ছিলেন কবিদ্বয় এবং বাচিক শিল্পী, তাদের NRBnews24.com এর পক্ষ থেকে আবারও শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। এবং যারা মুখ উজ্জ্বল করে চলেছেন 1 থেকে আজকে 22তম পর্ব পর্যন্ত, এবং অত্যন্ত জনপ্রিয়তার তুঙ্গে পৌঁছে গেছে এই অনুষ্ঠান, সকলের প্রতি NRBnews24.com শুভেচ্ছা জানাচ্ছে। আর আমাদের নেপথ্যে অন্তরালে রয়েছেন পরিকল্পনা নির্দেশনায় সাহারা খাতুন এবং সম্পাদক ওমর আলী। তাদেরও আমাদের ব্যক্তিগত পক্ষ থেকে, কবিদের পক্ষ থেকে, বাচিক শিল্পীর পক্ষ থেকে তাদের প্রতি যে থ্যাংক পাওনা, ইউ। তাদের দাম, মানে এরকম নমস্কার। তারা প্রতিদান, প্রণাম দিলে প্রণাম, সালাম দিলে সালাম পায়, তারা যে আয়োজন করেছে তার প্রতিদানেও আমরা তাদের শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। আর আমাদের এই অনুষ্ঠান যারা দেখলেন, দর্শক শ্রোতা, তাদেরও শুভেচ্ছা জানিয়ে আজকের মতো আজকে অনুষ্ঠান আমরা সমাপ্তি ঘোষণা করছি। সবাই সুস্থ থাকবেন এবং স্বাস্থ্যবিধি মেনে চলবেন। আবার ওমিক্রনের হানা চলছে, আমরা যেন সকলে নিজেরা স্বাস্থ্য সচেতন থাকি, এই সেই কথা। সবার ভালো হোক, জগতের মঙ্গল হোক। শুভরাত্রি। শুভরাত্রি। নমস্কার।